ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স, পেজ 65, টপিক 2, ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি, ইউনিট 4.1, অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া। ভারত সরকারের বিভাগসমূহ। ভারতের শাসন বিভাগ। Indian administration operates within the framework of the Constitution, which has been in operation since 1950. The two fundamental features of the Constitution which condition its functioning are: 1. Parliamentary type of democracy, both at the center and in the states, in which the executive is held responsible to the elected legislature. 2. Federal nature of the Constitution, in which functions have been constitutionally divided between Union government and the states. S. R. Maheshwari, Indian Administration, page 21. বিষয় সংক্ষেপ। ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার অনুকরণে ভারতীয় ইউনিয়নে কেন্দ্র ও রাজ্যের জন্য সংসদীয় বা মন্ত্রিসভা চালিত শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে। ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা নিয়ে গঠিত। সংবিধান অনুসারে তত্ত্বগতভাবে ভারতের শাসন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতি। বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা সামগ্রিকভাবে দেশের শাসনকার্য পরিচালনার দায়িত্ব পালন করে। এই কারণে ভারতের রাষ্ট্রপতিকে নামসর্বস্ব শাসক এবং প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে প্রকৃত শাসক বলা হয়। মন্ত্রিসভা আবার বাস্তবে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী নয়। তত্ত্বগতভাবে প্রধানমন্ত্রী সমপর্যায়ভুক্ত ব্যক্তিগণের মধ্যে অগ্রগণ্য বলে বিবেচিত হলেও মন্ত্রিসভাকে তিনিই চালনা করেন। মন্ত্রিসভা নিয়োগ ও পদচ্যুতির ব্যাপারে তার সিদ্ধান্ত চূড়ান্ত। অনেকে ভারতের সংসদীয় ক্যাবিনেট শাসন ব্যবস্থাকে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা আখ্যা দিয়ে থাকেন। সাম্প্রতিককালে সাধারণ নির্বাচনগুলিতে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় কেন্দ্রে জোট সরকার চলার চল শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর এই ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। অবশ্য ভারতের কেন্দ্রীয় প্রশাসনে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা হলেন অস্থায়ী রাজনৈতিক প্রশাসক। অন্যদিকে স্থায়ী অরাজনৈতিক প্রশাসক হলেন সরকারি প্রশাসনে নিযুক্ত আমলা ও সরকারি কর্মচারীবৃন্দ। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার মূল নীতিগুলিকে সংবিধানে বিধিবদ্ধ করা হয়েছে। কেন্দ্রের মতো রাজ্যগুলিতেও এখানে সংসদীয় ব্যবস্থা চালু করা হয়েছে। দ্বিতীয়ত, ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল একজন নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসকের উপস্থিতি, যার নামে শাসনকার্য পরিচালিত হয় কিন্তু তিনি শাসন করেন না। কেন্দ্রে এই ভূমিকায় রয়েছে রাষ্ট্রপতি এবং অন্যদিকে রাজ্যে আছেন রাজ্যপাল। তৃতীয়ত, সংসদীয় শাসন ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থা বলে অভিহিত করা হয়। ব্রিটিশ মডেলের এই কাঠামো ভারতে কেন্দ্র ও রাজ্যগুলিতে অনুসরণ করা হয়েছে। তাই কেন্দ্রে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা এবং অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে রয়েছেন মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রী। চতুর্থত, সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হল আইনসভার নিম্নকক্ষের কাছে মন্ত্রিসভার দায়বদ্ধতা। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় এই নীতি অনুসরণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে লোকসভার কাছে এবং রাজ্যের মন্ত্রিসভাকে বিধানসভার কাছে দায়বদ্ধ করে রাখা হয়েছে। মন্ত্রিসভা তার যাবতীয় কাজের জন্য যৌথভাবে আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। পঞ্চমত, মন্ত্রিপরিষদ চালিত সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার নেতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়। কেন্দ্রে মন্ত্রিসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী এবং রাজ্যে মন্ত্রিসভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী এই ভূমিকা পালন করে থাকেন। প্রসঙ্গত বলা যায়, ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগে একসময় প্রধানমন্ত্রী ছিলেন সর্বময় কর্তৃত্বের অধিকারী।
তখন ভারতের শাসন ব্যবস্থাকে বলা হতো প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা। বলা বাহুল্য যে বর্তমানে জোট রাজনীতি বা ত্রিশঙ্কু পার্লামেন্টের যুগ শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর অবিসংবাদী ক্ষমতার অবসান ঘটেছে। জোট সরকারের প্রধানমন্ত্রীকে নানা সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয়। পেজ 66। বর্ণনাধর্মী প্রশ্ন। 1. ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে জনসাধারণের ভোটে নির্বাচিত হন না। এক বিশেষ ও জটিল পদ্ধতির মাধ্যমে তিনি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন। সংসদের দুটি কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে এই নির্বাচক সংস্থা গঠিত হয়। রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। 1. যথাসম্ভব সমহারে অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং 2. রাজ্য বিধানসভাগুলির প্রদত্ত ভোট সংখ্যার সঙ্গে পার্লামেন্টের প্রদত্ত ভোটের সমতা রক্ষা। 3টি পর্যায়ে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়। পর্যায় 3টি হল: 1. প্রথম পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া। বিধানসভার একজন নির্বাচিত সদস্যের ভোটের মূল্য সর্বশেষ জনগণনা অনুসারে সংশ্লিষ্ট রাজ্যের লোকসংখ্যা বাই বিধানসভার নির্বাচিত সদস্যের মোট সংখ্যা ইন্টু 1000। রাজ্যের বিধানসভার সদস্যদের ভোট সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে রাজ্যের জনসংখ্যাকে বিধানসভার সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এরপর ভাগফলকে 1000 দিয়ে ভাগ করে যা ভাগফল দাঁড়াবে তা হল প্রতি সদস্যের প্রদত্ত ভোট সংখ্যা। তবে এক্ষেত্রে ভাগশেষ যদি 500 বা তার বেশি হয় তাহলে ভাগফলের সঙ্গে 1 যোগ করে ভোট সংখ্যা বের করার নিয়ম রয়েছে। 2. দ্বিতীয় পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া। সংসদের একজন নির্বাচিত সদস্যের ভোটের মূল্য সমস্ত রাজ্য বিধানসভাগুলির সদস্যদের ভোটের মোট মূল্য বাই সংসদের উভয় কক্ষের সদস্যদের মোট সংখ্যা, বা সমস্ত রাজ্য বিধানসভাগুলির সদস্যদের ভোটের মোট মূল্য ভাগ সংসদের উভয় কক্ষের সদস্যদের মোট সংখ্যা। দ্বিতীয় পর্যায়ে রয়েছে সংসদের সদস্যদের ভোট মূল্য নির্ণয়। এই জন্য প্রথমে রাজ্য বিধানসভাগুলির সদস্যদের মোট ভোট সংখ্যাকে সংসদের উভয় কক্ষের সদস্যদের মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এভাবে যে ভাগফল পাওয়া যায় তা হল সংসদের প্রত্যেক সদস্যের ভোট সংখ্যা। তবে ভাগশেষ থাকলে এবং তা ভাজক সংখ্যার অর্ধেকের সমান বা বেশি হলে ভাগফলের সঙ্গে 1 যোগ করে সংসদের প্রতিটি সদস্যের ভোটের মূল্য নির্ণয় করা হয়। 3. তৃতীয় পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া। রাষ্ট্রপতির নির্বাচনে ভোট গ্রহণ। এই ক্ষেত্রে নির্বাচনে যতজন প্রার্থী থাকবেন ভোটদাতারা ততগুলি পছন্দ জানাতে পারবেন। ভোটদাতাদের প্রথম পছন্দ জানাতেই হবে, না হলে ভোটপত্রটি বাতিল হয়ে যাবে। এইভাবে ভোট গণনার পর সব প্রার্থীর প্রথম পছন্দের বৈধ ভোটগুলি যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তা হল কোটা, কয়কার টয়াকার। কোটা মোট বৈধ ভোট সংখ্যা বাই 2 যোগ 1। কোনো প্রার্থীকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে এই কোটা নির্দিষ্ট ভোট অবশ্যই পেতে হবে। কিন্তু যদি কোনো প্রার্থী কোটা নির্দিষ্ট ভোট না পান তাহলে তিনি সবচেয়ে কম সংখ্যক প্রথম পছন্দের ভোট পেয়েছেন এবং তাকে
নির্বাচন থেকে বাদ দিয়ে তার পাওয়া দ্বিতীয় বা তৃতীয় পছন্দের ভোটগুলিকে অন্যান্য প্রার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এইভাবে যতক্ষণ পর্যন্ত না কোনো প্রার্থী কোটা নির্দিষ্ট ভোট পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রার্থী বাতিল এবং ভোটপত্রের হস্তান্তর চলতে থাকে। বিষয়টিকে একটি উদাহরণের সাহায্যে বোঝানো যেতে পারে। ধরা যাক রাষ্ট্রপতি পদের প্রার্থীর সংখ্যা 4। প্রার্থীরা হলেন রাম, শ্যাম, যদু ও মধু। প্রথম গণনায় দেখা গেল সকলের প্রথম পছন্দের মোট বৈধ ভোটের সংখ্যা 1 লক্ষ। অতএব কোটা হল 1 লক্ষ ভাগ 2 যোগ 1 সমান সমান 50,001। কারণ কোটা সমান সমান মোট বৈধ ভোট সংখ্যা ভাগ 2 যোগ 1। ধরা যাক রাম পেয়েছেন 45,000, শ্যাম পেয়েছেন 35,000, যদু পেয়েছেন 11,000 এবং মধু পেয়েছেন 9,000 মূল্যের ভোট। তাহলে দেখা যাচ্ছে কোনো প্রার্থী কোটা পাননি। এক্ষেত্রে রাষ্ট্রপতির নির্বাচনের নিয়ম অনুযায়ী সবচেয়ে কম প্রথম পছন্দের ভোট যিনি পেয়েছেন, অর্থাৎ মধুকে বাদ দিতে হবে এবং মধুর প্রাপ্ত 9,000 ভোটকে দ্বিতীয় পছন্দ অনুযায়ী রাম, শ্যাম ও যদুর কাছে হস্তান্তর করা হবে। ধরা যাক 9,000 ভোটের মধ্যে রাম পেয়েছেন 5,010 দ্বিতীয় পছন্দের ভোট, শ্যাম পেয়েছেন 2,000 দ্বিতীয় পছন্দের ভোট, যদু পেয়েছেন 1,990 দ্বিতীয় পছন্দের ভোট। এর ফলে রাম এর প্রথম ও দ্বিতীয় পছন্দের ভোটের যোগফল দাঁড়াচ্ছে 50,010, শ্যামের প্রথম ও দ্বিতীয় পছন্দের ভোটের যোগফল দাঁড়াচ্ছে 37,000 এবং যদুর প্রথম ও দ্বিতীয় পছন্দের ভোটের যোগফল দাঁড়াচ্ছে 12,990। সুতরাং রাম কোটা সংখ্যক ভোট পাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থীরূপে ঘোষিত হবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে (2017) শ্রী রামনাথ কোবিন্দ 7,02,044 মূল্যের প্রথম পছন্দের ভোট পেয়ে তার নিকটতম প্রার্থী মীরা কুমারকে 3,67,314 ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। 2. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। (HS, WB, CHSE মডেল কোশ্চেন) অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ বিশ্লেষণ করো, অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ আলোচনা করো। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। সংবিধানের 53(1) নম্বর ধারা অনুসারে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়েছে। (The executive power of the Union shall be vested in the President). সংবিধানে রাষ্ট্রপতিকে যে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে তা কয়েকটি ভাগে আলোচনা করা যেতে পারে। 1. শাসন সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ প্রশাসক হিসেবে অভিহিত করা হয়। সংবিধান অনুযায়ী তিনি তার নিজের বা তার অর্ধস্তন কর্মচারীদের মাধ্যমে শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করতে পারেন। পেজ 67। 1. নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ভারতের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য, ভারতের অ্যাটর্নি জেনারেল, ব্যয় নির্ণায়ক ও মহাগণনা পরীক্ষক, নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশনের সদস্য, অঙ্গরাজ্যের রাজ্যপাল প্রমুখ উচ্চ পদাধিকারীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এদের অনেককে তিনি অপসারণ করতে পারেন। 2. সামরিক ক্ষমতা। সংবিধান অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। তিনি স্থল, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ করেন। যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপনা করার ক্ষমতাও রাষ্ট্রপতির রয়েছে। অবশ্য সংসদের অনুমতি ছাড়া রাষ্ট্রপতির এসব সিদ্ধান্ত বলবৎ হয় না। রাষ্ট্রপতি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে তার ভূমিকা পালন করেন। 3. কূটনৈতিক ক্ষমতা। বিদেশে ভারতের যাবতীয় সরকারি কাজকর্ম রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়।
ভারতের বৈদেশিক কূটনীতিকদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। অন্যান্য দেশ থেকে আসা কূটনীতিকদের তিনি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি হলেন জাতির প্রতিনিধি। সব ধরনের আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। 4. তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা। তয় আকার বধ হয় আকার দন্তান্ন। ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন ব্যবস্থা রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয়। তাছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও রাষ্ট্রপতির কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির বিষয়েও রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি কয়েকটি গুরুত্বপূর্ণ কমিশন গঠন করে থাকেন। এছাড়া রাজ্যগুলির কাছে প্রয়োজন মতো প্রশাসনিক নির্দেশ পাঠানোর ক্ষমতাও রাষ্ট্রপতির রয়েছে। 2. আইন সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি আইনসভা বা সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচিত হন। রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য হল: 1. অধিবেশন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে কিংবা অধিবেশন স্থগিত রাখতে পারেন। রাষ্ট্রপতি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে তা ভেঙে দিতেও পারেন। তবে সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখার বিষয় অথবা লোকসভা ভেঙে দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। অর্থ বিল ছাড়া অন্যান্য বিল অনুমোদনের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের মতবিরোধে অচলাবস্থা সৃষ্টি হলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডেকে তার অবসান ঘটাতে পারেন। সংসদের কোনো সদস্যের যোগ্যতার বিষয়ে প্রশ্ন উঠলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কাছে সেই সম্পর্কে রিপোর্ট চাইতে পারেন এবং কমিশনের রিপোর্টের ভিত্তিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। 2. মনোনয়ন প্রদান। সংসদের উভয় কক্ষ রাজ্যসভায় 2. মনোনয়ন প্রদান। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন কৃতী ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারেন। এছাড়া লোকসভায় ভারতীয় অ্যাংলো ইন্ডিয়ান ANGLO-INDIAN সম্প্রদায়ের যথোচিত সংখ্যক প্রতিনিধি নেই মনে করলে রাষ্ট্রপতি ওই সম্প্রদায়ের মধ্যে থেকে অনধিক 2 জনকে লোকসভার সদস্য হিসেবে মনোনীত করতে পারেন। 3. যৌথ অধিবেশনে ভাষণ দান। সংসদের যে কোনো কক্ষে বা উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। তার এই ভাষণে মন্ত্রিসভার নীতি ও কর্মসূচি ঘোষণা করা হয়। তাছাড়া কোনো বিল বা অন্য কোনো বিষয়ে রাষ্ট্রপতি বার্তা মেসেজ পাঠাতে পারেন। 4. বিলে সম্মতি দান। বিলে সম্মতি দান। উভয় পক্ষে পাস হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারে না। অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে পারেন বা নাও পারেন, অথবা বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদের কাছে পাঠাতে পারেন। কিন্তু সংশ্লিষ্ট বিলটি সংসদের উভয় পক্ষে পুনরায় দ্বিতীয়বার গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন। 111 নম্বর ধারা। প্রসঙ্গত উল্লেখ্য যে সাংবিধানিক সংশোধন সংক্রান্ত কোনো বিল সংসদের উভয় পক্ষে গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে অসম্মতি জানাতে পারেন না। সংবিধান অনুযায়ী রাজ্য আইনসভায় পাস হওয়া বিল রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল এক্ষেত্রে বিলটিতে অনুমোদন না দিয়ে রাষ্ট্রপতির বিবেচনার জন্য তা পাঠিয়ে দিতে পারে। 101 নম্বর ধারা। 5. অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি। সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে। এসব অধ্যাদেশ বা অর্ডিন্যান্স সংসদ আইনের সমান কার্যকরী হয়। 6. আগাম সম্মতি দান। কয়েকটি বিল পার্লামেন্টে পেশ করার আগে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন।
সেগুলি হল নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন সংক্রান্ত বিল ইত্যাদি। কয়েকটি প্রতিবেদন বা রিপোর্ট রাষ্ট্রপতির নির্দেশে সংসদে পেশ করা হয়। এর মধ্যে রয়েছে বাজেট ও অতিরিক্ত বাজেট, অর্থ কমিশনের সুপারিশ, রাষ্ট্রকৃত্য কমিশনের রিপোর্ট প্রভৃতি। 3. অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতাগুলি হল: 1. অর্থ বিল অনুমোদনা। রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া কোনো অর্থ বিল লোকসভায় উপস্থাপন করা যায় না। ঋণ সংক্রান্ত রাজস্ব প্রস্তাব বা সংশোধনী প্রস্তাব উত্থাপনের জন্যও রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়। 2. বাজেট প্রস্তাবনা। প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকারের আনুমানিক আয় ব্যয়ের বিবরণী বা বাজেট অর্থমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি সংসদে উত্থাপন করেন। 3. আপৎকালীন ব্যয় নির্বাহ। আপৎকালীন ব্যয় নির্বাহের জন্য ভারতে যে আকস্মিক ব্যয় সংকুলান তহবিল (CONTINGENCY) ফান্ড FUND অফ ইন্ডিয়া রয়েছে, তার দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়েছে। 4. অর্থ কমিশন গঠনা। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের জন্য প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করার ক্ষমতাও রাষ্ট্রপতির রয়েছে। পেজ 70। প্রতিক্রিয়া। জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ফলে ভুল বলা হয়েছে, পেজ হবে 68। রাষ্ট্রপতির ক্ষমতার পরবর্তী অংশ 4. বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত ক্ষমতার মধ্যে রয়েছে: 1. বিচারপতি নিয়োগ। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। সংসদের সুপারিশে এই বিচারপতিদের অপসারণ করার ক্ষমতাও রাষ্ট্রপতির আছে। 2. দণ্ডিত ব্যক্তিদের ক্ষমা প্রদান। ফৌজদারি মামলায় দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত রাখা বা হ্রাস করা অথবা দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদান করার ব্যাপারেও রাষ্ট্রপতি ব্যবস্থা নিতে পারেন। রাষ্ট্রপতির মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদান করতে বা মৃত্যুদণ্ড রদ করে অন্য দণ্ড দিতে পারেন। 5. জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 1. জাতীয় জরুরি অবস্থা (352 নম্বর ধারা). রাষ্ট্রপতি যদি মনে করেন যে যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহের ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে তিনি সমগ্র দেশে বা দেশের কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 2. রাজ্যে সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা (356 নম্বর ধারা). কোনো রাজ্যের রাজ্যপালের প্রতিবেদন বা অন্য কোনো সূত্র থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি মনে করেন যে ওই রাজ্যে সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করা সম্ভব নয়, সেক্ষেত্রে তিনি ওই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা জারি করতে পারেন। 3. আর্থিক জরুরি অবস্থা (360 নম্বর ধারা). যদি রাষ্ট্রপতি মনে করেন যে ভারতের কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিনষ্ট হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 6. অন্যান্য ক্ষমতা। অন্যান্য ক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশনের সদস্য সংখ্যা ও সদস্যদের কার্যাবলী ও চাকরির শর্তাবলী নির্ধারণ, কেন্দ্রীয় সরকার ও সংসদের সচিবালয়ের কর্মীদের নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির লেফটেন্যান্ট গভর্নমেন্ট ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার নিয়োগ, তফসিলি অঞ্চল ও তফসিলি উপজাতি এবং অসমের তফসিলি অঞ্চলগুলির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা, সুপ্রিম কোর্টের আদেশ বলবৎ করার জন্য নিয়মাবলী তৈরি ইত্যাদি করা। বক্সের মধ্যে উপসংহার। ভারতের সংসদীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভায় কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে
রাষ্ট্রপতি যে সক্রিয় ভূমিকা পালন করেন তা তার সাংবিধানিক ক্ষমতায় এক নতুন মাত্রা সংযোজিত করেছে।